প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও কর নিয়ে তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা সিংড়া জাতীয় উদ্যান। শালবনের এই উদ্যানে এখনও টিকে আছে বেশ কিছু দুর্লভ উদ্ভিদ ও বন্যপ্রাণী। আমাদের আজকের পর্ব সিংড়া জাতীয় উদ্যান নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব অসিত রঞ্জন পালের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের সিংড়া জাতীয় উদ্যান নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের ঐতিহ্যবাহী বন শালবন। এই বনে প্রাধান্য বিস্তারকারী উদ্ভিদ শাল গাছ কাটার পর গাছে গোড়া বা মোথা থেকে চারা গজিয়ে নতুন গাছ তৈরি হয়। এজন্য এ বন গজারি বন নামেও পরিচিত। একসময় এই বন কুমিল্লা থেকে শুরু করে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও উত্তরবঙ্গ হয়ে ভারতের দার্জিলিং পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমানে বনের বিস্তৃতি কমে খণ্ড খণ্ডভাবে কিছু শালবন গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহী, নওগাঁ, ঠাকুরগাঁও, রংপুর ও দিনাজপুর অঞ্চলে টিকে আছে। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল ভোগনগর ইউনিয়ন। এই ইউনিয়নে সিংড়া শালবন অবস্থিত। সিংড়া শালবনের মোট আয়তন ৩৫৫ হেক্টর। জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে এই বনের ৩০৫ হেক্টর জায়গা নিয়ে সিংড়া জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। ভৌগোলিকভাবে সিংড়া জাতীয় উদ্যান অনেকটা সমতল। এর ভূমিরূপ পাহাড়ি বন কিংবা সুন্দরবনের চেয়ে ভিন্ন প্রকৃতির। মৃদু অম্লীয় এবং লোহা ও অ্যালুমিনিয়ামের উপস্থিতির কারণে উদ্যানের মাটি লালচে কিংবা হলদে রঙের। এটা একটি ওয়েট ডিপি এবং এই ধরনের ওয়েট ডিপি কিন্তু সিংড়া বনে বিভিন্ন জায়গায় আছে এবং উইপোকার কিন্তু পছন্দের মাটি হচ্ছে এঁটেল মাটি এবং এই লাল মাটির কারণেই কিন্তু দিনাজপুরের এই সিংড়া বনে অনেক এই ধরনের ওয়েট ডিপি দেখা যায়। এই সিংড়া বনে একসময় অনেক ধরনের প্রাণী ছিল, সে প্রাণী ধীরে ধীরে হারিয়ে গেছে আমাদের এই কারণে এবং সেই কারণেই কিন্তু এই সিংড়া বনের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, কারণ শুধু একা বন বিভাগ কিন্তু একে রক্ষা করতে পারবে না যতক্ষণ না আমরা সাধারণ মানুষ সচেতন হব। এখানে বৃষ্টিপাতের পরিমাণও কম, ফলে উদ্যানের প্রকৃতি খানিকটা রুক্ষ। রুক্ষ মাটিতে গড়ে উঠেছে বৈচিত্র্যময় উদ্ভিদ প্রজাতি। উদ্যানের প্রধান বৃক্ষ শাল গাছ। শাল গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে বৈচিত্র্যময় প্রতিবেশ ব্যবস্থা।
উদ্যানে শালগাছের পাশাপাশি শিমুল, সোনালু, কড়ই, মিঞ্জিরি, গামার, আমলকি, হরিতকি, বহেরা, অর্জুন, জারুল সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ দেখা যায়। গুল্ম ও বিরুৎ জাতীয় উদ্ভিদের মধ্যে রয়েছে মনকাটা, শটি, বেত সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। এসব উদ্ভিদের কারণেই উদ্যান ঘন অরণ্যের রূপ পেয়েছে। অরণ্যের ভেতর বেশ কিছু পথ রয়েছে। এর একটি পথের ধারে ঘন বেতবাগান গড়ে উঠেছে। বেতফল অনেক বন্য প্রাণীর কাছেই প্রিয়। বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী এই বেতবাগানে ভিড় করে। বনের প্রায় সর্বত্র কম বেশি এই গাছের বিস্তৃতি রয়েছে। উদ্যানে নানা প্রজাতির আরোহী উদ্ভিদ জন্মে। এগুলো গাছের কাণ্ড অবলম্বন করে সর্পিল আকারে বেয়ে ওঠে, কখনো পুরো গাছ ছেয়ে ফেলে। সিংড়া বনে এই যেই গাছটি দেখছি এটাকে বলা হয় গিলালতা, এবং এই গিলালতাটা হচ্ছে খুবই রেয়ার, খুব সব সময় কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, দেখাও যায় না। এবং সিংড়া বনের এই গাছটি অনেক পুরনো একটি লতানো গাছ, কিন্তু এত সুন্দরভাবে ছড়িয়ে রয়েছে এই জায়গাটিতে। এই গাছটি সাধারণত বেশি থাকে পার্বত্য অঞ্চলে, এবং এই গাছটির ঔষধি গুণও আছে, এবং এইটা একসময় হাতির খাবারও ছিল। আমাদের দেশে যদিও এখন হাতি খুব একটা দেখা যায় না, কিন্তু হাতির খাবারও এই গিলালতা গাছটি ছিল। শীতে অধিকাংশ গাছের পাতা ঝরে উদ্যান মলিন হয়ে পড়ে। শীতকাল শেষ হলে কোকিলের সুমিষ্ট সুরে উদ্যানে আসে বসন্ত। সুরের লহরীতে ধ্বনিত হয় সিংড়া জাতীয় উদ্যান। গাছে গাছে কচি পাতা গজায়। রং বেরঙের ফুল ফোটে। ফুলে ফুলে উড়ে বেড়ায় বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গ। পাখির সুরে প্রাণবন্ত হয় উদ্যানের চারপাশ। গাছপালায় বসন্ত, পেঁচা, ঘুঘু, কাঠঠোকরা, বুলবুলি সহ নানা প্রজাতির পাখি দেখা যায়। মাছরাঙা পাখিকে সাধারণত বনের ভেতর দিয়ে বহমান নর্ত নদীতে দেখা যায়। এরা ডালে বসে শিকারের জন্য অপেক্ষা করতে থাকে, সুযোগ পেলেই শিকার ধরে। নর্ত নদী ছোট নদী, এটি বনের ভেতর দিয়ে এঁকে বেঁকে বয়ে চলেছে। তবে ছোট হলেও নর্ত নদী বনের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। এখানে বিভিন্ন প্রজাতির দেশি মাছ পাওয়া যায়। উভচর ও সরীসৃপ প্রাণীর বিচরণ রয়েছে। নদীতে বিভিন্ন প্রজাতির গুইসাপ, সাপ প্রায়ই দেখা যায়।
নদীর আশেপাশে স্তন্যপায়ী প্রাণীরও বিচরণ রয়েছে। তবে স্তন্যপায়ী প্রাণীরা বনেই থাকে। শিয়াল, বেজি, কাঠবিড়ালি এখানকার উল্লেখযোগ্য স্তন্যপায়ী প্রাণী। এসব উদ্ভিদ ও প্রাণীর কারণেই টিকে আছে সিংড়া শালবনের ঐতিহ্য। এছাড়া উদ্যানের ভেতর রয়েছে বেশ বড় আকারের পুকুর। এটিও জীববৈচিত্র্যের ধারক। এখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী বিচরণ করে। পুকুরের চারপাশে রয়েছে শাল গাছ। সারি সারি শাল গাছের সবুজ আচ্ছাদনের হাতছানিতে সাড়া দিয়ে ছুটে আসেন অসংখ্য পর্যটক এবং তারা প্রকৃতির নির্মল পরশ উপভোগ করে। শকুন সংরক্ষণের উদ্দেশ্যে এই উদ্যানে একটি ভালচার রেস্কিউ সেন্টার বা শকুন উদ্ধার কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে অসুস্থ ও বিপদাপন্ন শকুনকে সেবা দিয়ে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। তাই শকুন সংরক্ষণে উদ্যানটির অবদান রয়েছে। তবে এই উদ্যানের পার্শ্ববর্তী জায়গায় বেশ কিছু বসতি গড়ে উঠেছে। এখানকার মানুষ বিভিন্ন ধরনের বনজ সম্পদ আহরণ করে থাকে, ফলে এখানকার জীববৈচিত্র্য হুমকির মুখে রয়েছে। এছাড়া কৃষি জমি বর্ধন ও ভূমি দখলের কারণে উদ্যানের প্রতিবেশ ব্যবস্থা নষ্ট হচ্ছে। এজন্য উদ্যানের প্রতিবেশ ব্যবস্থা রক্ষায় যথাযথ সবার সচেতন অংশগ্রহণ প্রয়োজন। অবৈধ বনজ সম্পদ আহরণ বন্ধ করতে হবে। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে উদ্যানের জীববৈচিত্র্য রক্ষায় যথাযথ উদ্যোগ নিতে হবে। তবেই টিকে থাকবে সিংড়া জাতীয় উদ্যান। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম সিংড়া জাতীয় উদ্যান নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব অসিত রঞ্জন পালের সাথে। কেমন আছেন? ভালো আছে। বহু বছর বন বিভাগে ছিলেন এবং এখনও নানা কর্মকাণ্ডে জড়িত। আমাদের একটু বলবেন যে সিংড়া জাতীয় উদ্যান এর জীববৈচিত্র্য নিয়ে একটু বলবেন আমাদের। আসলে সিংড়া জাতীয় উদ্যান সেটা হচ্ছে আপনার দিনাজপুর ডিস্ট্রিক্টে পড়েছে। জি। তো সিংড়ার অবস্থান যেখানে সেটা হচ্ছে 40 কিলোমিটার দূরে দিনাজপুর শহর থেকে, এবং এটাকে 305.69 হেক্টর এলাকা নিয়ে এই সিংড়া ন্যাশনাল পার্ক গঠন করা হয়েছে। খুব ছোট একটা ন্যাশনাল পার্ক। এটা একসময় একটা খুব রিচ ফরেস্ট ছিল। আমরা উত্তরবঙ্গে বেসিক্যালি কিন্তু শাল অধ্যুষিত এলাকা, এবং সেই সমস্ত শালবন নষ্ট করে এগ্রিকালচার ল্যান্ড করেছে, সেখানে মানুষ বসত বাড়ি তৈরি করেছে, যার ফলে সেখানকার জীববৈচিত্র্য একদম ধ্বংস হয়ে গিয়েছিল। একদিকে যা কিছু ছিল বন্য প্রাণী সেটাও চলে গেছে, এবং আস্তে আস্তে টোটাল হ্যাবিটেটটা ধ্বংস হয়ে যায়। এই হ্যাবিটেটটাকে রেস্টোরেশন করার জন্য এটাকে সরকারের পক্ষ থেকে ডিক্লারেশন দেওয়া হয় যে এটা ন্যাশনাল পার্ক। তাই এটার পরবর্তী থেকেই এখন একটু কনজারভেশনের দিকে চলে আসছে বন বিভাগ, এবং সিংড়া জাতীয় উদ্যান আজ থেকে 10 বছর আগের রূপ আর এখনকার রূপ কিন্তু একটু তফাৎ। আচ্ছা,
এখানে কি বন্যপ্রাণী আস্তে আস্তে বাড়ছে কি? হ্যাঁ, এখন যেহেতু তারা হ্যাবিটেটটা ফিরে পেয়েছে, বন্যপ্রাণীর 3টা জিনিসের প্রয়োজন হয়। একটা সুইটেবল হ্যাবিটেট, আরেকটা হচ্ছে সিকিউরড ব্রিডিং এরিয়া, আরেকটা হচ্ছে সাফিসিয়েন্ট ফুড। 3টা এস যদি থাকে তবে আপনার বন্যপ্রাণী আসে। তো এখন যেহেতু উদ্ভিদকুল আস্তে আস্তে ওর সম্প্রসারণ হচ্ছে, ছোট বড় গাছ চলে আসছে, তো যখন নাকি ছোট গাছ, মাঝারো গাছ, বড় গাছ এগুলো সব চলে আসে, আলটিমেটলি ওদের হ্যাবিটেটটা হয়ে যায়, ফুড সাফিসিয়েন্ট ফুড হয়ে যায়, এবং সিকিউরড ব্রিডিং গ্রাউন্ড ওদের যখন তৈরি হয়, আস্তে আস্তে এখন বন্যপ্রাণী বাড়ছে সেখানে। আচ্ছা, ওখানে একটা লতা দেখেছি যে ওরা বলে টার্জন লতা, মোটা এবং যেটা দিয়ে ওই টার্জনের মতন ঝোলা যায় আর কি। বেশ শক্ত গাছের মধ্যে এটাকে টার্জন লতা বলা হয়, যে ছোট লোকাল লোকরা বলে টার্জন লতা। এটা ডেসিডুয়াস ফরেস্টও অ্যাভেলেবেল, আবার সিলেটে যে আমাদের এভারগ্রিন ফরেস্ট আছে সেখানেও অ্যাভেলেবেল, হিল ট্যাক্সও আছে। আচ্ছা আচ্ছা, তাই এটা একটা লতা জাতীয় উদ্ভিদ, এটা গাছের উপর ভর করেই বাড়ে। আচ্ছা আচ্ছা, আমাদের এই উত্তরাঞ্চলে জীববৈচিত্র্য সংরক্ষণে এই বন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? জীববৈচিত্র্য সংরক্ষণে বনের গুরুত্ব হচ্ছে অপরিসীম বলতে গেলে। বনকে যদি বায়োলজিক্যাল টার্মে বলা যায়, ডেফিনেশন, যে কমপ্লেক্স কমিউনিটি অফ অর্গানিজমস, যে একটা বনের ভিতরে আপনার সব থাকতে হবে, ব্যাকটেরিয়া থাকতে হবে, ভাইরাস থাকতে হবে, মস থাকতে হবে, ফানজাই থাকতে হবে, অ্যালজি থাকতে হবে, এভরিথিং থাকতে হবে, বড় গাছ, মাঝারি গাছ, ছোট গাছ, লতা, অর্কিড, প্যারাসাইট, এভরিথিং থাকতে হবে। এবং প্রতিটা গুরুত্বপূর্ণ এই কারণে, কোনো লতার ডগাটা কোনো বন্যপ্রাণী পছন্দ করে, আবার কোনো লতার পাতাটা কোনো বন্যপ্রাণী পছন্দ। আবার দেখা যাচ্ছে যে প্রজাপতি যে আছে, ওরা দেখবেন যে ওরা ডিম দেয়, যেটা ডিমগুলি এমন পাতার উপরে দেয় যাতে ওটা কেমোফ্লেজ করে রাখে, অন্য কোনো কিছু যাতে ডিমটাকে নষ্ট করতে না পারে। তো সুতরাং আপনার এই যে প্রজাপতির থেকে শুরু করে, মথ থেকে শুরু করে, মাকড়সা থেকে শুরু করে, এভরিথিং কিন্তু জীববৈচিত্র্যের পার্ট। তো ওরা যখন একটা সুন্দর হ্যাবিটেট পায়, ওরা চলে আসে। সুতরাং বন জীববৈচিত্র্যকে সংরক্ষণ করার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। আচ্ছা, এই বন ব্যবস্থাপনা কিভাবে হচ্ছে এখন? এখন বন ব্যবস্থাপনা আমাদের মানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা এটা শুরু করেছি প্রায় 15 বছর হলো। সহ ব্যবস্থাপনা একটাকে বলে, সেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যান্ড লোকাল পিপল, তারা একসাথে হয়ে এই বন সংরক্ষণে তারা এগিয়ে এসছে, যার ফলে এখন আমাদের যে প্রোটেক্টেড এরিয়াগুলো আছে, প্রায় 40টা প্রোটেক্টেড এরিয়া আছে আপনারা জানেন। তো এই প্রোটেক্টেড এরিয়াগুলো এখন আমাদের সহ ব্যবস্থাপনা, কো ম্যানেজমেন্ট আমরা নিয়ে এসেছি। সিংড়াতেও এটা শুরু হয়েছে, কো ম্যানেজমেন্ট। এর কি সুফল পাচ্ছেন এই কো ম্যানেজমেন্টে? অবশ্যই আমরা কো ম্যানেজমেন্টের সুফল পাচ্ছি। এই কো ম্যানেজমেন্টের কারণে যে রেজাল্ট আসছে, এই প্রতিটা প্রোটেক্টেড এরিয়াই এখন আমি বলবো সংরক্ষিত হচ্ছে ভালো মতো। এই যে আমাদের জাতীয় উদ্যান সিংড়া, এখানে বন্যপ্রাণী সংরক্ষণে কি কোনো সমস্যা হচ্ছে? বন্যপ্রাণী সংরক্ষণের সমস্যা একটা ইম্পর্টেন্ট বিষয় বলেছেন, সেটা হচ্ছে যে ল্যান্ড কনভার্সন। আমরা স্বাধীনতা পেয়েছি 7 কোটি, 7.5 কোটি নিয়ে, আমরা এখন 17 কোটি লোক। এই যে 10 কোটি লোক বেড়ে গেছে, তো তাদের জন্য তো আমাদের ল্যান্ড তার বাড়েনি না, এক্সেপ্ট দ্য কোস্টাল এরিয়া। তো ল্যান্ড না বাড়ার কারণে ল্যান্ডের দাম আস্তে আস্তে বেড়ে গেছে। ল্যান্ডের দাম যেহেতু বেড়ে গেছে, এখন কার ল্যান্ড? এখন তো প্রাইভেট ল্যান্ড আরেকজন দখল করতে পারে না, কিন্তু তাদের নজর থাকে সবসময় সরকারি ল্যান্ডের উপরে। 10% ল্যান্ড কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, এবং 10% ল্যান্ডকে প্রপারলি ম্যানেজ করা বা প্রপারলি কনজার্ভ করার জন্য যত সংখ্যক লোক থাকা দরকার, যে সমস্ত ইকুইপমেন্টস থাকা দরকার, এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের নেই। রাইট অ্যাট দিস মোমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্টের জনবল প্রায় 8,500 এই 8,500 লোক দিয়ে 10% ল্যান্ড বাংলাদেশের রক্ষা করা খুব কঠিন কাজ। তো ওরা ল্যান্ড কনভার্সনে যাচ্ছে, যার ফলে এনক্রোচমেন্ট হচ্ছে। আবার অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে তারা গাছ পুড়িয়ে দিচ্ছে। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, এখানে ফরেস্টের উপর যারা ডিপেন্ড করে থাকে তাদের কিছু ডিমান্ড আছে কিন্তু। যেমন লোকাল পিপুলের প্রতিদিন তো তার জ্বালানি কাঠ লাগে তাকে রান্না করার জন্য। এই রান্না করার জ্বালানি কাঠটা উনি কিন্তু আর মার্কেট থেকে কিনে আনে না, আর মার্কেট থেকেও যদি কিনে আনে এই জ্বালানি কাঠটা কিন্তু আলটিমেটলি ফরেস্ট থেকে আসতেছে। তো সুতরাং এই যে জ্বালানি কাঠের একটা প্রেশার কিন্তু ফরেস্টের উপরে আছেই। তারপরে ওদের ঘরদুয়ার বানানোর জন্য যে খুঁটি লাগে, বিম লাগে, এগুলো কিন্তু তারা ফরেস্ট থেকে কালেক্ট করে। তো সুতরাং এদের একটা চাপ পড়ে যায়।
এই চাপটা যেয়ে পরে আবার ওই যে বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে যায়। আমাদের এই সিংড়া জাতীয় উদ্যান বা অন্যান্য উদ্যানগুলো রক্ষা করতে হলে আপনার কি সাজেশন? আমার মানে প্রথম সাজেশন হবে এই যে প্রবলেমগুলি আমি বললাম, যে ল্যান্ড এনক্রোচমেন্ট, ল্যান্ড কনভার্সন, জ্বালানি কাঠ, এগুলিকে অ্যাড্রেস করতে হবে। এবং প্রোটেক্টেড এরিয়া সিংড়া ন্যাশনাল পার্ক, এই যে 305.69 একর, এটার উপরে কোনো ধরনের 1 বর্গ ইঞ্চিও যাতে এখানে এনক্রোচ না হয়, এর জন্য ল্যান্ড ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল পলিটিক্যাল পার্সন যারা আছে, ইভেন ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে, তাদের একটা কমিটমেন্ট থাকতে হবে যে উই উইল সেভ দিস ন্যাশনাল পার্ক। তবে আলটিমেটলি এটা রক্ষা পাবে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক সিংড়া জাতীয় উদ্যান নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি? 2010 সালে বন বিভাগ সিংড়া জাতীয় উদ্যান ঘোষণা করে। একসময় সিংড়া জাতীয় উদ্যানে নীলগাই পাওয়া যেত। ডালাগ্রাম, চাউলিয়া, সিংড়া ও নর্তডাঙ্গি এ 4টি মৌজায় সিংড়া জাতীয় উদ্যান বিস্তৃত। গত 25 বছরে দিনাজপুর বন বিভাগের আওতাধীন প্রায় 61,000 হেক্টর বন ধ্বংস হয়েছে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল কোন দ্বীপটি পাথুরে প্রকৃতির? সঠিক উত্তরটি হল এ, সেন্ট মার্টিন দ্বীপ। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ মনোয়ার হোসেন মুন্না, ছাত্র, বাংলা বিভাগ, সরকারি তিতুমির কলেজ, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে সিংড়া জাতীয় উদ্যানের মাঝ দিয়ে কোন নদী বয়ে চলেছে? এ, নর্ত নদী, বি, ইছামতি নদী। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, আমাদের ঐতিহ্যবাহী শালবনগুলো এখন ছোট আকারে বিচ্ছিন্নভাবে টিকে আছে। তবে সঠিক ব্যবস্থাপনা না হলে এই বন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই বন রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।